স্বাগত সাপ্তাহিক আয়োজন প্রবাস পরবাসে দেশ বিদেশের সকল দর্শকদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। সঙ্গে আছি আমি ফখরুল ইসলাম। এই আয়োজনে বরাবরের মতোই আমরা তিনজন অতিথিকে ভার্চুয়ালি যুক্ত করেছি। ইতিমধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন কামাল হোসেন, মালদ্বীপে অভিবাসী সহায়তা কেন্দ্রের কর্মকর্তা, এবং যুক্ত আছেন মালদ্বীপ থেকে মোহাম্মদ ইমরান হোসেন তালুকদার, প্রবাসী সাংবাদিক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি এবং আমাদের সঙ্গে যুক্ত হবেন শরীফুল ইসলাম, অভিবাসন বিশেষজ্ঞ, তিনি আমাদের সঙ্গে যুক্ত হবেন। আমরা কোটি প্রবাসীর রেমিটেন্সে টিকে আছে আমাদের গ্রামীণ অর্থনীতি, সেই প্রবাসীরা কেমন আছেন, শ্রমবাজারের সমস্যা সম্ভাবনা নিয়ে আমরা কথা বলি অনুষ্ঠানে। আজকে আমরা এই অনুষ্ঠানটিকে সাজিয়েছি নতুন একটি শিরোনামে, মালদ্বীপে অবৈধ অভিবাসী। এই শিরোনামে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে মালদ্বীপ থেকে যুক্ত হয়েছেন দুজন অতিথি এবং অভিবাসন বিশেষজ্ঞ আছেন, তিনি আমাদের সঙ্গে যুক্ত হবেন। আমরা সরাসরি আলোচনায় ফিরতে চাই। আমাদের সঙ্গে যুক্ত আছেন কামাল হোসেন, আপনি মালদ্বীপে অভিবাসী সহায়তা কেন্দ্রের একজন কর্মকর্তা। আপনার কাছে শুরুতে আসলে আসতে চাই, আমরা দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রী 6 দিনের একটি সফরে মালদ্বীপ গিয়েছেন এবং সেখানে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলির আমন্ত্রণেই তিনি সেখানে গিয়েছেন এবং বিভিন্ন ইস্যুতে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন দু দেশের রাষ্ট্রীয় পর্যায়ে। শেখ হাসিনার সফরকালে দু দেশের মধ্যে স্বাস্থ্য, শিক্ষা, বন্দি বিনিময় এবং দ্বৈত কর পরিহার সহ 2টি চুক্তি ও 2টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। হঠাৎ এসে পড়া যারা এখনও বৈধতা পাননি মালদ্বীপে, সেই বিষয়ে মালদ্বীপের সরকারের সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপে প্রাধান্য পেয়েছে। আমরা সেই বিষয়টা আমরা দেখেছি। আপনার কাছ থেকে আসলে জানতে চাই, আমরা অনেক বছর ধরে আমরা দেখছি যে মালদ্বীপে অনেক প্রবাসী অবৈধ হয়ে আছেন এবং সেখানে অনেকে মানবতার জীবনযাপন করছেন। সেই বিষয়ে কী ধরনের পদক্ষেপগুলো নেওয়া হয়েছে এবং বাংলাদেশের সঙ্গে যে চুক্তিগুলো হয়েছে আসলে দুই দেশের দ্বিপাক্ষিক পর্যায়ে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আপনার কাছ থেকে শুরুতে জানতে চাই। আসসালামু আলাইকুম, ধন্যবাদ ফখরুল ইসলাম ভাই, এবং ধন্যবাদ জানাচ্ছি নিউজ 24 কে আসলে আজকে আমাকে এখানে আপনাদের মাঝে একটু জায়গা করে দেওয়ার জন্য। আমি প্রথমে বলতে চাচ্ছি, বাংলাদেশে মালদ্বীপ এবং দ্বিপাক্ষিক যে সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে দেশকে, স্বাস্থ্য, শিক্ষা এবং যেই 3টা চুক্তি হয়েছে তার ভিতরে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের স্বাস্থ্য বিষয়টা। স্বাস্থ্য বিষয়টা হচ্ছে মালদ্বীপ থেকে যেই এখন লোকাল স্টুডেন্ট আছে, তারা আমাদের ভার্সিটিতে বা আমাদের দেশে স্বাস্থ্য খাতে যেই লেখাপড়ার উদ্দেশ্য, তারা ওখানে সরাসরি একটা অবস্থানে যেতে পারছে। এবং দ্বিতীয় কথা হচ্ছে, বাংলাদেশে যে স্বাস্থ্য খাত আমাদের মালদ্বীপে নেই বললেই চলে। বাংলাদেশি ডাক্তার, নার্স মালদ্বীপে ততটা জায়গা করে নিতে পারেনি, যার কারণে আমরা সবচেয়ে বড় খুশি হয়েছি যে বাংলাদেশ থেকে ডাক্তার এবং নার্স মালদ্বীপের হসপিটালগুলোতে তাদের একটা কর্মসংস্থানে অবস্থান পাবে। সেই ক্ষেত্রে আমাদের যে দেশি প্রবাসী আছেন, আমাদের বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধা যারা আছেন, তারা অনেকটা সুবিধা পাবে। আর এবং ক্রিয়া এবং শিক্ষা ক্ষেত্রে তো বললাম, শিক্ষা ক্ষেত্রে মালদ্বীপের লোকালরা আমাদের বাংলাদেশে একটা সুযোগ পাচ্ছে। আর স্বাস্থ্য ক্ষেত্রে মালদ্বীপে বাংলাদেশি ডাক্তার এবং নার্সের একটা কর্মসংস্থান হচ্ছে। আর আমি বলতে চাচ্ছি প্রবাসীদের নিয়ে, প্রবাসী কেন মালদ্বীপে এতটা অবৈধ বা মানবতার জীবনযাপন করছে, সেক্ষেত্রে অনেকগুলো কারণ আছে। প্রথমত কারণ হচ্ছে আমাদের দেশি প্রবাসী যে সেক্টরটা, তাদের সবসময় তারা চেষ্টা করছে যে সরকারকে ফাঁকি দিয়ে দেশে যে কোনো একটি দেশে যাওয়ার জন্য, যেতে পারলেই ওখান থেকে সে একটা কর্মসংস্থান তৈরি করে নেবে। আসলে এই ক্ষেত্রগুলো আমাদের প্রথমত বিবেচনা করতে হবে, আমি কোথায় যাচ্ছি বা ওখানে যাওয়ার পরে আমাকে কে সাপোর্ট দিচ্ছে বা আমি কোন চুক্তির উপরে যাচ্ছি। আমাদের ম্যাক্সিমাম প্রবাসীরাই চুক্তির বাইরে কর্মসংস্থানে কাজ করে। যেমন এখানে ম্যাক্সিমাম, আমি যেহেতু মাইগ্রেন্ট সাপোর্ট সেন্টারে কাজ করি, তৎক্ষণাৎ আমরা দেখতে পাই যেখানে মাইগ্রেন্ট যারা আছে, অভিবাসী যারা আছে, তাদেরকে তাদের কাজের কোনো চুক্তিপত্র তাদের হাতে নেই। তারা কোন কোম্পানিতে আসছে, তারা কোন কোম্পানিতে কাজ করবে, কোথায় তাদের অ্যাকোমোডেশন হচ্ছে, কোথায় তাদের খাবার দাবার হবে, এসব কোনো বিষয়, তাদের বেতন, কোনো কিছু নিয়ে, স্বাস্থ্য কোনো কিছু নিয়ে তাদের কোনো চুক্তিপত্র তাদের হাতে নেই। তার এক পর্যায়ে দেখা গেছে বাংলাদেশ থেকে মালদ্বীপে আসতে নিষেধ করা হয়েছে চুক্তি না থাকায়। একসময় দেখা তারা শ্রীলঙ্কা বা ইন্ডিয়ার বর্ডার ক্রস করে মালদ্বীপে প্রবেশ করছে। এখন আমি এইভাবে তো সরকারকে দোষ দিতে পারছি না, যেহেতু ভুলগুলো আমাদের প্রবাসীগুলি বেশি। তারা সবসময় একটা জায়গায় যাওয়ার জন্য চেষ্টা করে, অবৈধ পথে বেশি চেষ্টা করে, সহজ মনে করে আর কি।
এখানে ওএসএ নার্স কল্যাণ বোর্ড আমাদের যে সুযোগ সুবিধা দিচ্ছে, সেই সুযোগ সুবিধা নিয়ে যদি আমরা সবসময় কাজ করি, তার আমাদের যে এখানে অবৈধ যে হারটা বা আমাদের যে মানবতার জীবন আমরা যাপন করতেছি, এখানে অনেকটা মুক্তি আমরা পাবো। জি। তো মালদ্বীপে প্রায় 1 লক্ষর উপরে মানুষ আমাদের বাংলাদেশি প্রবাসী আছেন। সেক্ষেত্রে দেখা যায় যে প্রায় এখানে 45-50 হাজার লোক, এক কথায় 50% লোক আমাদের এখানে অবৈধ আছে। এই 50% অবৈধের ভিতরে আপনার 35% মানুষের কোনো পাসপোর্ট, কোনো ডকুমেন্ট, সে বাংলাদেশি কিনা এরকম পরিচয় দেওয়ার মতো পরিচয়পত্র তার কাছে নেই। না, তারা আসলে কিভাবে গেল সেক্ষেত্রে তাহলে? সেখানে কিভাবে গেল? হ্যাঁ, কিভাবে আসছে, এটা অনেকটা রাস্তা সে অবলম্বন করে আসছে। সে দেখা গেছে ইন্ডিয়া আপনার টুরিস্ট ভিসা নিয়ে ইন্ডিয়াতে ঢুকছে, ইন্ডিয়া থেকে আবার এখানকার যে এজেন্সি আছে বা এখানে যারা এই লাইন নিয়ে কাজ করতে তাদের সাথে যোগাযোগ করে মালদ্বীপের ভিসা মালদ্বীপে প্রবেশ করছে। আর মালদ্বীপ ইমিগ্রেশন তো তাদের দেখছে তার ভিসা আছে, কিন্তু সে তো বাংলাদেশ ক্রস করে আসেনি, সে আসছে ইন্ডিয়া হয়ে। আর মালদ্বীপ ইমিগ্রেশন তো কখনো তার চুক্তিপত্র দেখবে না, মালদ্বীপ ইমিগ্রেশন দেখবে তার অনলাইনে তার ভিসা আছে কিনা, সে এখানে প্রবেশের অনুমতি আছে কিনা। কিন্তু এখানে আসার পরে যখন সে এয়ারপোর্টটা ক্লোজ করে আসার পরে দেখা যায় যে তাকে যে আনছে বা যে যার মাধ্যমে, যে কোম্পানির মাধ্যমে সে আসছে, সে কোম্পানির হয়তো কোনো সময় দেখা যায় একজন প্রতিনিধি থাকে, কোনো সময় দেখা যায় তার কোনো আত্মীয় পরিচিত জন তাকে রিসিভ করে একটা দেখা যায়। জি, আপনার কাছে আমরা আসবো, আমরা আসবো আপনার কাছে। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন শরীফুল হাসান, অভিবাসী বিশেষজ্ঞ। ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনার কাছে আমরা আসছি, তবে তার আগে আমাদের সঙ্গে যুক্ত আছেন মোহাম্মদ ইমরান হোসেন তালুকদার, প্রবাসী সাংবাদিক, মালদ্বীপ থেকে যুক্ত হয়েছেন। আপনার কাছে একটু জানতে চাই, আসলে যারা অবৈধ হয়ে আছেন এখন, আসলে যে একটি সম্ভাবনা তৈরি হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী সফরের মধ্য দিয়ে, আসলে সেটি আসলে কতটা আশার আলো দেখাচ্ছে? ধন্যবাদ ফখরুল ইসলাম ভাইকে, সাথে সাথে ধন্যবাদ জানাই নিউজ 24 কে আমাকে একটু সুযোগ করিয়ে দেওয়ার জন্য। আপনি জানেন মাননীয় প্রধানমন্ত্রী মালদ্বীপে আসা উপলক্ষে বাংলাদেশি যে অবৈধ শ্রমিকরা মালদ্বীপ রয়েছেন, নিঃসন্দেহে ওনারা বৈধতা পাচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে চুক্তির মাধ্যমে। এছাড়া আপনি যারা এখানে অবৈধভাবে রয়েছেন, সেক্ষেত্রে আমি কামাল ভাইয়ের সাথে একটু যোগ করি, সেটা হচ্ছে ম্যান পাওয়ারের মাধ্যমে বাংলাদেশ থেকে মালদ্বীপে এই শ্রমিক যদি এখানে আসতো, তাহলে আজকে এই অবৈধ সংখ্যাটা আপনার 50,000-এর কাছাকাছি গিয়ে দাঁড়াতো না। কারণ আপনি হয়তো জানেন যে মালদ্বীপে যখন ভিসা আপনার ওপেন ছিল, সেক্ষেত্রেই ম্যান পাওয়ার না করে দালাল এজেন্সির মাধ্যমে ইন্ডিয়া হয়ে আপনার মালদ্বীপে আসলো, যারই ফলশ্রুতিতে মালদ্বীপে আসার পরে সেটি আমরা শুনেছি। আমরা এখন সম্ভাবনার জায়গা কতটা খুলেছে বা দেখা যাচ্ছে, আপনি যদি সেই জায়গা একটু বলেন। হ্যাঁ, এখন সম্ভাবনার জায়গা আপনার মোটামুটি অনেকটাই ভালো, এবং মালদ্বীপে বাংলাদেশি শ্রমিকদের চাহিদা অনেক রয়েছে। যদিও আপনার বর্ডার বন্ধ হওয়ার কারণেই এখানে মালদ্বীপিয়ান যে কোম্পানিগুলো আছে, প্রত্যেকটা কোম্পানি এখন অনুধাবন করতে পারছে যে বাংলাদেশি শ্রমিকদের এখানে প্রয়োজন, এবং সেই ক্ষেত্রে এখন যারা কাজ করছে তারা ভালো বেনিফিশিয়াল হচ্ছে। কারণ আগে যেটা স্যালারি ছিল আপনার মান্থলি আপনার 4,000 অথবা 5,000 মালদ্বীপিয়ান রুপিয়া, সেটা এখন গিয়ে দাঁড়িয়েছে আপনার 7 থেকে 8,000 মালদ্বীপিয়ান রুপিয়া। তো আপনার মালদ্বীপে বাংলাদেশিদের এই চাহিদা অনেক রয়েছে। জি, আমরা আসবো আপনার কাছে। আমরা একটু আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জনাব শরীফুল হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে আমরা জানতে চাই, আসলে আপনারা শ্রমবাজার নিয়ে কাজ করেন, প্রবাসীদের নিয়ে কাজ করেন, প্রবাসীদের সমস্যা নিয়ে আপনারা কাজ করেন এবং অনেক সহায়তা করেন। আপনাদের যেসব প্রতিষ্ঠানগুলো রয়েছে মালদ্বীপে, আমরা যে সমস্যাগুলো আমরা দেখছি, আজকে আমরা অনুষ্ঠানটা মূলত মালদ্বীপে অবৈধ অভিবাসীদের নিয়ে একটু আমরা কথা বলবো। অনেক বড় পরিসরে নিশ্চয়ই কথাগুলো আপনার কাছ থেকে শুনবো, তবে মালদ্বীপের বিষয়টি আসলে প্রধানমন্ত্রী সফরের মধ্য দিয়ে কতটা সম্ভাবনা তৈরি হয়েছে বা আশার আলো আমরা দেখতে পাচ্ছি, সমস্যাগুলো নিয়ে আপনার কাছ থেকে একটু শুনতে চাই আপনার মতে। ধন্যবাদ। যেটা আপনারা শুনছিলেন সমস্যাগুলো কম বেশি সেরকম, কিন্তু এই মুহূর্তে আমাদের আলোচনার দুটো দিকে, একটা হচ্ছে পুরনো সমস্যার কারণ একটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর সফর। সো আপনি জানেন যে আমাদের এই সফরে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে 2021 সাল বাংলাদেশ এবং মালদ্বীপের সম্পর্কের দিক থেকে একটা দক্ষিণ এশিয়ার আর কোন দেশের সাথে এতবার সফর, তাদের পররাষ্ট্রমন্ত্রী সফর করছে, আমাদের পররাষ্ট্রমন্ত্রী, তাদের ডেপুটি
প্রেসিডেন্ট, তারপরে আমাদের, তারপর প্রধানমন্ত্রী একটা লম্বা সফর। সো দক্ষিণ এশিয়ার এই মালদ্বীপের সাথে আমি আগে বলেছিলাম, মালদ্বীপের ভূ যে লোকেশন, সেই লোকেশনের কারণে শ্রীলঙ্কা বা ভারত কাছে হলেও আপনি সংস্কৃতিগত, ধর্মীয়গত অনেক দিক থেকে কিন্তু বাংলাদেশের সাথে মালদ্বীপের সম্পর্কটা বেশ ঘনিষ্ঠ। কিন্তু আপনি যে প্রশ্নটা বা যে আলোচনা করছেন যে আমাদের লোকজন বা কর্মীরা কেন আনডকুমেন্টেড হলো, তার একটা বড় কারণ আমরা আসলে অবৈধ বলি না, আমরা বলি অনিয়মিত কর্মী। মানুষ তো কখনো অবৈধ হয় না, আমরা বলি যাদের কাগজপত্র নেয় বা ইরেগুলার বা আনডকুমেন্টেড পেপারস। এইটার একটা বড় কারণ আপনি দেখবেন, সেটা হচ্ছে যে খুব সহজেই মালদ্বীপে চলে যাওয়া যায় আপনার হচ্ছে ভিজিট ভিসা দিয়ে। মূলত আপনার রিক্রুটিং এজেন্সি ডিরেক্টলি না জড়িত থাকলেও আপনাকে হয়তো মধ্যস্বত্বভোগী বা মিডলম্যান টাকা নিয়েছে, বলেছে বিদেশ পাঠাবে, তারপরে দেখা গেল তাকে একটা ট্যুরিস্ট ভিসা দিয়ে আপনি মালদ্বীপে ছেড়ে দিয়েছেন। আমার সেইখানে মালদ্বীপে গিয়ে প্রবাসীদের সাথে অনেক কথা বলার অভিজ্ঞতা যেটা হয়েছে, এরা বেশিরভাগই আসলে তারা ঠিক বুঝতেও পারেননি তাকে বিদেশ নেওয়ার কথা বলে যেভাবে মালদ্বীপে নামিয়ে দিবে। আবার অনেককে ট্যুরিস্ট ভিসা নিয়ে গেছে। এবং একটা জিনিস হচ্ছে কাজের চাহিদা কিছুটা ছিল বা সবসময় কম বেশি আছে, কারণ প্রচুর পর্যটক আছে। এই যে মূলত আমরা যে সমস্ত দেশে দেখি যে আনডকুমেন্টেড কর্মীরা কাজ পায়, কেন পায়? কারণ খুব কম শ্রমে, কম দামে তার শ্রমটা কেনা যায়। মালদ্বীপে আমার মনে আছে 2010-11 এমন হয়েছে, আপনি কাউকে কাউকে, আমাদের গ্রামে যেমন সকালবেলা আমরা দেখি যে অনেক শ্রমিক একসাথে বসে থাকে, তার মধ্যে আপনি কেনেন কাউকে ঘন্টা হিসেবে, দিন হিসেবে। মালদ্বীপের রাজধানী মালেতে এই বেশ কয়েক বছর আগেও সেরকম অবস্থা ছিল। এখন হোয়াটসঅ্যাপ, অনেক সোশ্যাল মিডিয়া আসার কারণে সেইভাবে কন্ট্যাক্ট করা যায়। এইগুলো ছিল সমস্যা, মূলত টুরিস্ট ভিসা যাওয়া, ফর্মালি আমরা না পাঠানো, প্রচুর কর্মী চলে যাওয়া, এই কারণে সংকটগুলো হয়েছে। সমস্যাটার সমাধানে যদি বলি, এখন এই সফরে দুটো দিক। একটা হচ্ছে আমাদের স্পেশালিস্ট কর্মী, যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স, শিক্ষক, এই ধরনের কর্মী নেওয়ার জন্য কিন্তু মালদ্বীপ খুবই আগ্রহ দেখিয়েছে, এবং ডাক্তার, স্বাস্থ্যকর্মীদের নেওয়ার জন্য কিন্তু একটা আমাদের চুক্তি হয়েছে, যেটা স্বাস্থ্যমন্ত্রী করেছেন। আমি মনে এইটা খুব ইতিবাচক দিক। প্রবাসী আয় বা একটা রাষ্ট্রের সম্পর্ক উন্নয়নে এটা খুব কাজে লাগে। আর সাধারণ কর্মীদের বিষয়, এটা আসলে আমাদের, আমরা বলি যে প্রায় 1050 কর্মী আনডকুমেন্টেড ছিল। মালদ্বীপ সরকার এই সম্পর্কের কারণে তাদেরকে একটা ইতিবাচক বা বৈধতা দেওয়ার একটা আশা বা হবে আমরা মনে করছি। কিন্তু আপনি এইবার করলেন, এরকম 50,000 কর্মী কিন্তু সবসময় চলে যায়। আপনি কি আজীবন করবেন? 2 বছর পরে কি আবার 50,000 আনডকুমেন্টেড কর্মী হবে, নাকি আসলে আমরা লিগ্যালাইজ বা বৈধভাবে যাব? সেই রকম যেন আর না হয়, বারবার যেন এরকম অবৈধভাবে আনডকুমেন্টেড না যায়, সেইটাকে একটা সিস্টেমেটিক রেগুলার ফ্রেমওয়ার্কের মধ্যে আনাটাকে আমি গুরুত্বপূর্ণ মনে। জি, জনাব শরীফুল হাসান, আপনার কাছে আমরা আবারও আসবো। আমরা নতুন শ্রমবাজার সমস্যার সম্ভাবনা এবং প্রবাসীদের নির্যাতনের চিত্র, নানান বিষয় নিয়ে আপনার কাছ থেকে আমরা নিশ্চয়ই শুনবো। আমরা ফিরছি একটি বিরতি নিয়ে, সঙ্গেই থাকুন। আরও একবার স্বাগত প্রবাস পরবাসে। মালদ্বীপে অবৈধ অভিবাসী এবং বৈশ্বিক শ্রমবাজারের সমস্যা এবং সম্ভাবনা নিয়ে এইসব বিষয় নিয়ে আমরা কথা বলবো, এবং আমাদের সঙ্গে 3 জন অতিথি রয়েছেন। আমরা একটু শুরুতেই যেতে চাই, মোহাম্মদ ইমরান হোসেন তালুকদার মালদ্বীপে রয়েছেন, প্রবাসী সাংবাদিক। আপনার কাছে শুরুতে আসতে চাই, আসলে মালদ্বীপে যেসব প্রবাসী বাংলাদেশিরা রয়েছেন তাদের টাকা পাঠাতে সমস্যা হয় এবং চিকিৎসা, মৃতদেহ প্রেরণের ক্ষেত্রে অনেকটা সমস্যা হয়। আপনার কাছ থেকে একটু শুনতে চাই আসলে এই বিষয়টি নিয়ে সংক্ষেপে। ধন্যবাদ ফখরুল ভাই, আপনাকে আবারও। আসলে মালদ্বীপে আপনার প্রায় 1 লক্ষ প্রবাসীর মধ্যে 50,000-এর মতো আছে আনডকুমেন্টারি, এবং আপনার যারা আছে ডকুমেন্টারি, এরও আপনার বাংলাদেশে আপনার এই দেশে যে স্যালারিটা পাচ্ছে সেটাকে যখন কনভার্ট করে আপনার ডলার কিনতে হয়, তখন প্রত্যেকটা রুপিয়াতে আপনার বাংলাদেশের প্রায় 1 টাকার মতো আপনার কম পাচ্ছে। সেক্ষেত্রে আপনার এদের 4 ভাগের 1 ভাগ, 5 ভাগের 1 ভাগ আপনার টাকা কমে যাচ্ছে, যার ফলশ্রুতিতে ওরা আপনার বাংলাদেশ থেকে যারা এখানে স্যালারি পাচ্ছে তাদের স্যালারিটা কম হচ্ছে 1। আর যারা আপনার আনডকুমেন্টারি আছে, এরা তো আপনার ডলার কেনার পরেও কিন্তু আপনার সেই টাকাটা বাংলাদেশে পাঠাতে পারছে না, যার কারণে এরা বাধ্য হয়ে আপনার বিকাশের মাধ্যমে আপনার বাংলাদেশে ট্রান্সফার করে, যার ফলশ্রুতিতে বাংলাদেশ সরকারের আপনার এই যে আমাদের মালদ্বীপ থেকে যে রেমিটেন্সটা পাঠায় সেটা কিন্তু আপনার অর্ধেকের কাছাকাছি হয়ে যায়। উদাহরণস্বরূপ, আমার যেটুকু আমার জানা মতে প্রায় গত বছরে আপনার মালদ্বীপ থেকে রেমিটেন্স প্রায় 200 থেকে 225 কোটি টাকার মতো আপনার মালদ্বীপ থেকে
ট্রান্সফার হয়েছে, কিন্তু যদি আপনার সেটা লিগেল ভাবে আপনার পাঠাইতে পারতো, তাহলে কিন্তু আপনার 400 থেকে প্রায় 500 কোটি টাকার মতো হইতো। এছাড়া আপনার দেখেন এখানে ইন্ডিয়ান শ্রমিক আছে, এখানে শ্রীলঙ্কান আছে, শ্রীলঙ্কানের জন্য শ্রীলঙ্ক ব্যাংক আছে, এরা আপনি জি, আপনার কাছে আসবো আমরা আমরা একটু কামাল হোসেন আপনাকে একটু শুনতে চাই যে কোন কোন, আমরা শুনেছি যে চিকিৎসা খাতে আসলে বাংলাদেশিদের চাহিদা রয়েছে, আর কোন কোন খাতে চাহিদা রয়েছে, একই সঙ্গে এই যে ব্যাংকিং যে সমস্যা, যারা প্রবাসী রয়েছেন বাংলাদেশে, এই সমস্যা সমাধানে কি কোনো উদ্যোগ দেখছেন কিনা সংক্ষেপে বলবেন। ধন্যবাদ পপ্পু ভাই। বাংলাদেশি কর্মীদের আমাদের যেমন মালদ্বীপে, জনাব কামাল হোসেন আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আমি শুনতে পাচ্ছি। আমাকে শুনতে পাচ্ছেন তো? পপ্পু ভাই আপনাকে ধন্যবাদ। আমি আমাদের বাংলাদেশি শ্রমিকরা প্রধানত আমাদের যে এখানে ট্যুরিজম সেক্টর, রিসোর্টস, আপনার হোটেল এবং এখানে যে লোকাল দোকান আছে, লোকাল মার্কেট, লোকাল যে মার্কেটগুলো আছে, প্রত্যেকটা সেক্টরে বাংলাদেশিদের অবস্থান এবং আমাদের খুব গুরুত্ব সহকারে এখানে বাংলাদেশিরা অল্প টাকার বেতনে চাকরি করাতে প্রত্যেকটা সেক্টরে আমাদের বাংলাদেশি কর্মীরা অবস্থান তৈরি করে নিয়েছে। সেই ক্ষেত্রে আমি বলবো যে কানেকশন সাইট, রিসোর্ট এবং আপনার আমাদের একটা সাইট দুর্বল ছিল, সেই সাইটটা হচ্ছে স্বাস্থ্য ক্ষেত্র। স্বাস্থ্য যেমন ডক্টর, নার্স নাই বললেই চলে, কিছু আছে, ততটা না, হাতে গোনা কয়েকজন আছে। তো আমাদের যে মালদ্বীপে যদি ডাক্তার এবং নার্সের যে আমাদের যে প্রয়োজন, সেই প্রয়োজনটা মেটাতে মোটামুটি আমাদের নেত্রী বর্তমানে যে ঘোষণা দিয়ে গেছেন এখানে এসে বা যে চুক্তি করেছেন, সেই অবস্থানে আমরা মনে করতেছি যে এটা আশাজনক অবস্থান মালদ্বীপে বাংলাদেশি ডাক্তার এবং নার্সদের হবে। এখানে চিকিৎসা ক্ষেত্রটা ততটা ভালো ছিল না একটা পর্যায়ে, আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে, অনেক প্রাইভেট হসপিটাল হচ্ছে। এখানে আপনার গভর্নমেন্টের যে হসপিটাল আছে, ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হসপিটাল, সেটাও মোটামুটি ভালো একটা অবস্থানে চলে আসছে। আসবো আপনার কাছে, আমরা আবারও হয়তো আসবো। জনাব শরীফুল হাসান, আপনার কাছে একটু আসতে চাই যে নতুন শ্রমবাজারের কথা আমরা বারবার শুনি, এই করোনার বৈশ্বিক যে শ্রমবাজার সেটি আসলে অনেকটাই সংকুচিত হয়ে এসছে। বাংলাদেশের আসলে আর সম্ভাবনার জায়গাগুলো কোথায় দেখছেন বৈশ্বিক পর্যায়ে যে শ্রমবাজারকে আরো বড় পরিসরে বাড়ানোর ক্ষেত্রে, এবং বারবারই আসলে যে দক্ষ শ্রমিক তৈরির কথা আমরা বলেই শুনে থাকি, কিন্তু সেই জায়গায় আসলে কতটা উন্নতি হয়েছে? ধন্যবাদ। আমাদের যে অফিসিয়াল রেকর্ড, বাংলাদেশ থেকে আমরা যত কর্মী যায় তাদের মধ্যে 2%-এরও কমকে আমরা বলি প্রফেশনাল, মানে 1.84, এটা ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স এরকম প্রফেশনালের সংখ্যা 2%-এরও কম। আমাদের প্রায় 50% কর্মী আমরা মানে বলা যায় প্রায় অদক্ষই। তো সেই রকম একটা জায়গায় দক্ষতা বাড়ানোর জন্য আমাদের অনেকদিন ধরে আলোচনা চলছে। এইবার সফরে, প্রধানমন্ত্রী সফরে মালদ্বীপের সঙ্গে আমাদের একটা চুক্তি হয়েছে, যেখানে আমরা প্রফেশনাল ডাক্তার, ইঞ্জিনিয়ার, মেডিকেল টেকনোলজিস্ট তাদেরকে আমরা পাঠাবো মালদ্বীপে। আমি মনে করি এটি একটি ইতিবাচক দিক। আপনি যদি দেখেন যে আমাদের প্রবাসী আয়ের দিকে চিন্তা করেন, আমাদের আপনার সৌদি আরবে যেখানে আমাদের 5,700 মিলিয়নের মতো প্রবাসী আয় আসে, সেখানে মালদ্বীপ থেকে আমাদের গত 19-20 অর্থ বছরে 40 এবং 20-21 অর্থ বছরে $46 মিলিয়ন আসছে। আমি মনে করি এইটা অন্তত পক্ষে 5-7-10 গুণ আসলে বাড়ানো সম্ভব যদি বৈধভাবে টাকা পাঠানো যেতে পারে। আনডকুমেন্টেড কর্মীরা থাকলে কিন্তু আপনি বৈধ টাকা পাঠাতে পারেন না। একটা তো হচ্ছে আপনি ডলার কেনাবেচার সংকট, আর একটা হচ্ছে আপনি আয়টাই তো দেখাতে পারবেন না, কারণ আপনি ওখানে বৈধ না। তো সেই জায়গায় আমি মনে করি যে এক একটা দেশে ধরেন আপনি 1 লাখ, মালদ্বীপে আপনি 1 লাখ আনডকুমেন্টেড কর্মী পাঠানোর চেয়ে আপনি যদি কোনো একটা শ্রমবাজারে 10,000 দক্ষ কর্মী যেতে পারে, সেটা কিন্তু ইম্প্যাক্ট অনেক। তো সেই কারণটাতে আমরা দক্ষতা বাড়ানোর কথা বলছি। কোভিড এর পর, করোনার পর কিন্তু আমরা যে চ্যালেঞ্জটা ফেস করছি, সারা পৃথিবীতে ডাক্তার, ইঞ্জিনিয়ার, মেডিকেল টেকনোলজির ডিমান্ড বেড়েছে, প্রযুক্তি ব্যবহার অনেক বেড়ে গেছে। চতুর্থ শিল্প বিপ্লব, যেটার কথা আমরা অনেকদিন ধরেই বলছিলাম, করোনা সেটাকে আরো এগিয়ে নিয়ে আসছে। তো সেই জায়গায় আমরা মনে করি যে আমাদের দক্ষ শ্রমিক আসলে এক একটা বাজারে এক এক ধরনের। এখন মালদ্বীপ থেকে আমরা কি পাঠা যাবো? দেখো, মালদ্বীপ আজীবন পর্যটন নির্ভর একটা দেশ। তো সেইখানে পর্যটনে আমাদের একেবারে ম্যানেজমেন্ট পর্যায়ে, এখন আমাদের যারা পাবেন আপনি রেস্তোরাঁ যারা কাজ করে কর্মী পর্যায়ে, এইটাকে যদি আমরা আরো দক্ষ করে ম্যানেজার লেভেলের করতে পারি, যে হোটেলের ম্যানেজার, রিসোর্টের ম্যানেজার, আরো স্পেশালাইজড কর্মী, ট্যুরিজমের ট্রেনিং দিয়ে, তাহলে কিন্তু আপনি অনেক প্রবাসী মালদ্বীপ থেকে আপনার আসা সম্ভব। একইভাবে
তো প্রায় প্রতিটা দেশে আপনি আমাদের অনেকদিন ধরে আমাদের 1 কোটি লোক দেশের বাইরে, 75% মধ্যপ্রাচ্যে, এইখান থেকে যদি আমরা বেরোয় আসতে পারি, নতুন শ্রম বাজার যেগুলো আমরা বলছি, আমরা ইউরোপের বিভিন্ন বাজার চালু হচ্ছে, আপনার দক্ষিণ কোরিয়া দেখবেন আপনাদের বেশ কত বছর ধরে ভালো চলছে, এইরকম বিকল্প যে বাজার, পাশাপাশি প্রচলিত শ্রম বাজারের বিকল্প খাত, নতুন খাত। আপনি সৌদি আরব আজীবনই এরকম প্রবাসী কর্মী ডিপেন্ডেন্ট থাকবে, মধ্যপ্রাচ্য, দুবাই। তো সেই জায়গাটাতে কি করছে, আপনি ইন্ডিয়া দেখেন, ফিলিপাইন দেখেন, শ্রীলঙ্কা দেখেন, তারা কিন্তু ওই সাধারণ কর্মীর কাজগুলো, যেটাকে আমরা 3D বলি, ডার্টি, ডেঞ্জারাস, ডিফিকাল্ট, সেই কাজগুলো থেকে তারা বেরিয়ে আসছে। বেরিয়ে এসে তারা আপনার দক্ষতা ম্যানেজারের কাজগুলো হচ্ছে। আমার কাছে মনে হয় আমাদের সামনের দিনগুলোতে একটা বড় চ্যালেঞ্জ হবে, এটা কি করে আমরা এই দক্ষ কর্মীকে পাঠাতে পারি। এবং সেজন্য আপনি এখন কারা বিদেশ যায়, আপনি দেখেন গ্রামে কোনো কাজ করেন আর ছোট ধরে বিদেশ পাঠায় না। সেটা না হয় যদি এমন হতো যে পাঠানোর আগে সে 6 মাস একটু প্রস্তুতি নিবে, কোনো একটা ট্রেনিং নিবে, সেটা ইলেকট্রিশিয়ান হোক, ড্রাইভিং হোক, এইটা যদি আমরা করতে পারি, যে দক্ষ করে প্রস্তুত করে পাঠানো, তাহলে কিন্তু আমাদের প্রবাসে একটা বড় রকম ইতিবাচক পরিবর্তন আসতে পারে। এখন যেটা 20, 22, 25, আমি মনে করি 40, 50 নিয়ে যাওয়া সম্ভব। না, দক্ষতা জায়গাগুলো উন্নতিকরণে কি কোনো পদক্ষেপ দেখছেন কিনা নতুন করে, বা আবার আমরা যে বারবার বলে আসছি? একটি বিষয় হচ্ছে আমাদের দেশে যে কোনো কিছুর উদ্বোধন বা দক্ষ, আমরা মনে করি বড় বিল্ডিং করলাম, একজন ভিত্তিপ্রস্তর করলো, সেটাতে আমরা অনেক সময় আটকে থাকি। কিন্তু আপনি ভেতরে যে মানুষ তৈরি করছেন, প্রশিক্ষণ দিচ্ছেন, সেটা কোন মানের, এইটা বোঝাটা খুব জরুরি। আর তারা কোন মানের, তারা কোন লেভেলের কাজ জানে, সেই সার্টিফিকেট যেটা আমি দিচ্ছি সেটা আন্তর্জাতিক মানের কিনা, এই বিষয়গুলো হচ্ছে জরুরি। আমাদের এখনো যদি দেখেন, জাতিগতভাবে আমাদের একটা বিশ্ববিদ্যালয়ের সনদ নেওয়ার প্রতি যে আগ্রহ, একটা ইউনিভার্সিটি সার্টিফিকেটের প্রতি, দক্ষ কর্মী বা টেকনিক্যাল কর্মীর প্রতি আমাদের কিন্তু আগ্রহ কম। আমরা মনে করি একটু গরিব মানুষ, দরিদ্র মানুষ সেটুকু যাবে, কিন্তু আপনি সারা পৃথিবীতে আছে একজন প্লাম্বারের বেতন একজন ডক্টরের বেতনের সমান। আপনি এই যে টেকনিক্যাল কাজে করে, ঢাকা শহরেই একজন এসির কাজ যে জানে, ও 60, 70, 80 হাজার টাকা ইনকাম করে। অনেক বিবিএ যেখানে হয়তো 10, 20 হাজার বেতন পায় না। এই জায়গাটাতে শুধুমাত্র রাষ্ট্রীয় কর্মী হয়ে যাবে তা না, জাতিগতভাবে আমাদেরও মানসিকতা বড়টা জরুরি, যে আমি শুধুমাত্র একটা ক্যারাঙে এই চাকরিটাই করতে চাই, নাকি আমি টেকনিক্যাল স্কিল হব। এই টেকনিক্যাল স্কিলের যে আজকে ডিমান্ড, এই জায়গাটা দুদিক থেকে চাপাতে হবে। রাষ্ট্রকে তো ঠিক করতে হবে, অনেকটা বাধ্যতামূলক করা, এসএসসি পাস করার পর পরের 3 মাস আপনি একটা কারিগরি প্রশিক্ষণ নেন। আপনি সমস্ত ছেলে মেয়েকে কেন বিশ্ববিদ্যালয়ে আমরা পাঠাবো, নাকি টেকনিক্যাল করব, এটা যেমন উপর থেকে আমাদের নীতি নির্ধারণ পর্যায়ে করতে হবে, আবার নিচের থেকে ওই বোধটা জরুরি, যে না, আমার সবাইকে ইউনিভার্সিটির সার্টিফিকেটের চেয়ে আমি যদি একটু দক্ষ হই, তাহলে কারিগরি প্রশিক্ষণ নেই, এই দক্ষতা পৃথিবীতে ডিমান্ড আছে। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা মিডল ইস্টে যে আমাদের মানে শ্রম শক্তির যে সংখ্যা মানে বৃদ্ধি করা, সেটা কি আমরা পারছি কিনা? আপনি আপনি একটু যুক্ত করে যদি ইন্ডিয়া কিংবা ভিয়েতনামের কথা বললেন, শ্রীলঙ্কার কথা বললেন, তারা যেভাবে দক্ষ জনশক্তি পাঠিয়ে তাদের যে শ্রম সংখ্যা বা শ্রমশক্তির যে সংখ্যা বাড়াচ্ছে, আমরা সেই জায়গাগুলোকে পারছি কিনা? সংখ্যা বাড়ানোর এখানে দুটো বিষয়, একটা হচ্ছে সংখ্যার দিক থেকে বলে বাংলাদেশ সারা পৃথিবীর মধ্যে আমরা ষষ্ঠ, কিন্তু কোন মান পাঠাচ্ছেন আপনি সেটা গুরুত্বপূর্ণ। আমরা, আপনি যেটা প্রশ্নটা করেছেন, আপনি নিশ্চয়ই মানসম্মত দক্ষ সংখ্যা বলছেন। দক্ষ সংখ্যাটা আমরা এখনো কিন্তু প্রফেশনাল আমরা 2% নিচে আটকে আছি। সেই জায়গায় আমরা যদি দক্ষ কর্মী বলি, আমরা এখনো 50 পৌঁছতে পারিনি। তো সেই জায়গাটা আমাদের এখনো যথেষ্ট ঘাটতি আছে। এখনো ফিলিপাইন, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, তারা যেই হারে দক্ষ কর্মী পাঠায়, সেই জায়গাতে আমরা এখনো বহু দূরে আছি, সমস্ত জায়গাগুলোতে আছে। সেই জায়গাটাতে আমি মনে করি যে আমাদের আসলে উন্নতির এখনো যথেষ্ট সুযোগ আছে। সরকারও চেষ্টা করছে, এখন উপজেলা লেভেলে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার চলে যাচ্ছে। এই জায়গাটাতে আসলে আমাদের নজর দেওয়া উপর থেকে যেমন জরুরি, নিচের দিকে কর্মী লেভেলেরও যে যাবেন। আপনি কালকে একজন কর্মী সৌদি আরব চলে যাবেন 10 লাখ টাকা, আপনি যদি তাকে বলেন তুমি 10,000 টাকা খরচ হয় একটা প্রশিক্ষণের জন্য, তিনি রাজি না, তিনি কালই চলে যেতে চান। এইটা আসলে দুপক্ষের বিষয়। আমরা জেনে বুঝে একটা প্রশিক্ষণ নিয়ে যদি যাই, পরিবেশন খরচটাও কমে যায়, আমার আয়টাও কিন্তু বেড়ে যায়। জি, নিশ্চয়ই আমরা মালদ্বীপে অবৈধ অভিবাসী এবং শ্রমবাজারের সমস্যা সম্পর্কে নিয়ে আরও কথা বলবো। আমরা আরও একটা বিরতি নিয়ে ফিরছি, একটু পর সঙ্গেই থাকুন। আরও একবার স্বাগত জানাচ্ছি প্রবাস পরবাসে। আমরা একদম শেষ মুহূর্তে চলে এসেছি। আমরা একটু শুরুতে যেতে চাই, জনাব কামাল হোসেন, আপনার কাছে আসতে চাই। কাজের ভিসা মালদ্বীপে বন্ধ রয়েছে, এখন আসলে সেটি চালুর চিন্তা ভাবনা বা সম্ভাবনা কতটা আছে আপনার কাছে? এটি আমার শেষ প্রশ্ন, আপনার সর্বশেষ বক্তব্য যদি বলেন। ধন্যবাদ অপু ভাই। কাজের ভিসার ক্ষেত্রে আপাতত মালদ্বীপের সাথে বাংলাদেশের যে ভিসা চালু ব্যাপারটা, আপাতত এটা নিয়ে কোনো আলোচনাই নেই। মালদ্বীপের সাথে বাংলাদেশি নতুন শ্রমিক আসা নিয়ে কোনো আশ্বাস আমরা পাচ্ছি না, আপাতত বন্ধ আছে।
একদমই অর্থাৎ ভিসা মালদ্বীপে এলাও হচ্ছে না বা ওখান থেকে উঠছেই না, ওদের অনলাইনে অ্যাপ্লাই করলেও দেখা যাচ্ছে সেটা ক্যান্সেল হচ্ছে। তো ওরা এখনো অনির্দিষ্টকালের জন্য বন্ধ করছে, যে কবে এটা চালু করবে এটা সম্ভবত জিটিজি আপনার গভর্নমেন্ট টু গভর্নমেন্ট আলোচনা ছাড়া এটা ওপেন হচ্ছে না। তো যেহেতু প্রধানমন্ত্রী আসছিল আমাদের এই মালদ্বীপে, তো সেই ক্ষেত্রে আমরা আশাবাদী তো সামনে আমাদের শ্রম বাজারটা নতুন করে আমরা একটা সুযোগ পাবো মালদ্বীপে। তো বর্তমান অবস্থানে আমি মনে করতেছি বাংলাদেশ মালদ্বীপের শ্রম বাজার হারাচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে একটা পর্যায়ে পজিটিভ একটা দিক আছে, সেটা হচ্ছে আমাদের মালদ্বীপে অবস্থানরত বর্তমান প্রবাসী যারা আছেন তাদের কাজের মূল্যায়ন, বেতনের দিক দিয়ে অনেকটা চাহিদা বাড়তি, সবকিছু মিলে একটু পজিটিভ দিক। বাট আমাদের নতুন কর্মী মালদ্বীপে আসা নিয়ে একটা বিভ্রান্তিকর অবস্থায় আছে। এটা সে এখন পর্যন্ত কোন রকম আশা দেখছি না আমরা যে সামনে কতদিনের ভিতর ওপেন হচ্ছে বা কতদিনের ভিতর খুলবে, এরকম কোনো সংবাদ আমরা এখন পর্যন্ত পাইনি। তবে আমরা আশাবাদী, প্রধানমন্ত্রী বলে গেছেন মালদ্বীপে প্রবাসীদের নিয়ে, বা আমাদের প্রবাসী মন্ত্রণালয়ের মন্ত্রী আসছিলেন, তিনিও অনেক আলোচনা করছেন প্রবাসীদের সাথে, ভালো একটা কিছু হবে। দেখা যাচ্ছে, আমরা অপেক্ষায় আছি আর কি মালদ্বীপের সাথে যে অসংখ্য আমাদের ধন্যবাদ, আপনি থাকুন আমাদের সঙ্গে। আমরা একটু আমাদের একদম সময় শেষ পর্যায়ে আমরা মোহাম্মদ ইমরান হোসেন তালুকদার আপনার কাছে আসতে চাই যে অবৈধ প্রবেশ মালদ্বীপে সেটি আসলে কিভাবে বন্ধ করা যায়, কি বলবেন সংক্ষেপে যদি বলেন। ফখরুল ভাই, যেটা আমার ধারণা, অবৈধ প্রবেশ মালদ্বীপে বন্ধ করতে গেলে আপনার প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে ম্যান পাওয়ারের মাধ্যমে এই দেশে শ্রমিক আনতে হবে। এবং যখনই আপনার এই দেশের বর্ডার ওপেন হবে তখন যদি ইন্ডিয়া দিয়ে যে ভিসাগুলা দিচ্ছে কাজে অকারণে, এগুলো যদি বন্ধ করে দেয় তাহলে ইন্ডিয়া হয়ে মালদ্বীপে আপনি ঢুকতে পারবে না। কারণ ইন্ডিয়া হয়ে যখন মালদ্বীপে আপনার শ্রমিক আসবে সেই ক্ষেত্রে আপনার মালদ্বীপের এয়ারপোর্ট তাদেরকে ক্রস করার জন্য বাধ্য হবে, কারণ তাদের সাথে মালদ্বীপের ওয়ার্ক পারমিট ভিসা থাকে। তো সেই ক্ষেত্রে যদি আপনার ওয়ার্ক পারমিট ভিসা থাকলে মালদ্বীপের ইমিগ্রেশন তাদেরকে ক্রস করতে দেবে। তো যদি ইন্ডিয়া দিয়ে না আসতে পারে, বাংলাদেশ হয়ে যদি আসে তাহলে সেক্ষেত্রে বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার করে আপনার আসতে হবে। কারণ এই দেশে কিছু কিছু ছোট কোম্পানি আছে, যেই কোম্পানিগুলো আপনার আমাদের যে মালদ্বীপস্থ বাংলাদেশ দূতাবাস আছে সেই দূতাবাসে যখন আপনার এগ্রিমেন্টে সাইন করতে দেয় তখন আপনি যে টার্ম অফ কন্ডিশন গুলো আছে আমাদের শ্রমিকের ক্ষেত্রে সুবিধাজনক, সেই কন্ডিশন গুলো তারা পালন করতে পারবে না বিধায় তারা আপনার এই অবৈধ পন্থাটা বেছে নেয়। যার কারণে তারা শুধু ভিসারা আপনার উঠাইয়ে দেয়, এবং যারা বাংলাদেশি এজেন্ট এখানে আছে অথবা বাংলাদেশে আছে সেই এজেন্ট গুলোর মাধ্যমে এই শ্রমিক আপনার ইন্ডিয়া হয়ে আসে। প্রথমত তারা করে কি আপনার ইন্ডিয়াতে ভিসা নেয়, ভিসা নেওয়ার পরে ইন্ডিয়ার চেন্নাই এয়ারপোর্টে তারা ওখানে যায়। ইন্ডিয়ার চেন্নাই এয়ারপোর্টে যাওয়ার পরে আপনার সেখানে আপনার এই মালদ্বীপিয়ান যে ভিসা, আমরা এই রুটগুলো নিশ্চয়ই আমরা জানি, এগুলোর রুটগুলোর বিষয়ে অনেক রিপোর্টও হয়। আমরা একটু জনাব শরীফুল হাসান আপনার কাছে আসতে চাই, আপনার কাছে শেষ বক্তব্য। আসলে আপনারা অনেক রিপোর্ট করেন যে প্রবাসীদের আমরা দেখেছি যে মধ্যপ্রাচ্য কিংবা সৌদি আরবে অনেক নির্যাতনের শিকার হন, যারা আসলে কষ্টার্জিত জমি বিক্রি করে যারা বিদেশে যান তাদের পরিবারকে বাঁচানোর জন্য, সেখানে তারা নিজেরাই নির্যাতনের শিকার হন। অনেকে আমরা মরতেও দেখেছি। আপনারা এটি নিয়ে কাজ করেন, আপনিও কাজ করেন এসব বিষয়গুলো। সেই জায়গায় আসলে আমরা এখন সরকারের পদক্ষেপ কতটা জোরালো দেখছেন, এখন আসলে কি অবস্থা? একই সঙ্গে মালদ্বীপ নিয়ে আপনার যদি কোনো শেষ বক্তব্য থাকে 3 মিনিটে শেষ করবেন। ধন্যবাদ। এইটা তো একটা অব্যাহত প্রক্রিয়া চলছে, এবং আমাদের যেমন অনেক বেদনার গল্প আছে, তেমনি তো সাফল্যের গল্প অনেক আছে। আমাদের কোটি বাংলাদেশি, আমরা গত বছর 24 বিলিয়ন রেকর্ড পরিমাণ প্রবাসী আয় পাঠিয়েছি। আমাদের প্রতি বছর আপনার 1 কোটি লোক বিদেশে আছে, প্রতি বছর 7 থেকে 8 লাখ লোকের কর্মসংস্থান। এমনকি এই যে আমরা আলোচনা করছি, এই ডিসেম্বর মাসে আমাদের 1,26,000 লোক বিদেশে গেছে, এগুলো রেকর্ড। এই ইতিবাচকের বাইরে আমাদের অনিয়মিত অভিবাসন, যে কোনো মূল্যে বিদেশ যাওয়া, সেই সংকটগুলো থাকে। এইটাকে আসলে আমরা কত মিনিমাইজ করতে পারি, কতটা কমিয়ে আনতে পারি, সেটা হচ্ছে চ্যালেঞ্জ। এটা দুই পক্ষেরই বিষয়। আমাদের যেমন এই পুনর্বাসন খাতে সুশাসন দরকার, আমাদের যারা যাচ্ছেন তাদেরও সচেতনতা দরকার। আর মালদ্বীপের বিষয়টা হচ্ছে, মালদ্বীপ আমাদের 2019 সালে কর্মী নেওয়া বন্ধ করে দেয়, যখন অনেক অনিয়মিত কর্মী যাওয়া শুরু করে, তারপর তারা বন্ধ করে দেয়। এবং তারপর কোভিড, তাদের অর্থনীতিটা বেশ খারাপ অবস্থা ছিল, পর্যটনের উপর নির্ভরশীল, সেই কারণে তারা ওই যে বন্ধ করেছে, এখনো বন্ধ রেখেছে। আমি আশা করছি আমাদের ডাক্তার ইঞ্জিনিয়াররা যেহেতু যাওয়া শুরু করবে, সেইটা কিন্তু চালু হতে বাধ্য, কারণ যেহেতু ডাক্তার ইঞ্জিনিয়ার চালু, এবং সেই ফাঁকে যদি আস্তে আস্তে চালু হয়, আমি যে কথাটা বলছি, একটা দেশে আমি সম্মান পাবো কিনা নির্ভর করে আমাদের কর্মী যাওয়ার প্রক্রিয়াটাকে। আপনি যে আনডকুমেন্টেড অনেক কর্মী যান,
চাহিদার চেয়ে বেশি চলে যান, সস্তায় পাওয়া যায়, তাহলে কিন্তু অনেক সংকট হয়। আমি মনে করি আসছে দিনগুলোতে যদি সেই সংকটগুলো মালদ্বীপে না থাকে, আমরা অন্য দেশগুলোতে যে সংকট মোটামুটি এইরকমেরই, অনেক বেশি কর্মী চলে যায়, কাজ পায় না, নিজেদের দেশের লোকজন নিজেরা প্রতারিত করে, নিশ্চয়ই আমরা অন্বেষণ খাতের এই সংকটগুলো দূর করতে পারবো সবার সম্মিলিত প্রচেষ্টা। কাজটা একা সরকারের না বা আমাদের না, সবাই মিলে সে কাজটা করতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ। আমার হাতে আর 30 সেকেন্ড সময় আছে। জনাব কামাল হোসেন, আপনার যদি কোনো শেষ বক্তব্য থাকে কিছু বলতে চান। হ্যাঁ, আমি শেষ বক্তব্য বলছি। শরীফুল ইসলাম ভাইয়ের সাথে আমি একমত প্রকাশ করছি। আসলে আমাদের মালদ্বীপে এখন পর্যন্ত ওই মালদ্বীপে যে বিষবন্ধ আছে, এই বিষয়টা চালু হবে, চালু করার পিছনে বলতে কাজ করতে হবে একটু শক্ত আকারে। সেটা হচ্ছে এই আপনার কিছুক্ষণ আগে আমাদের বলে গেছিলেন ইমরান ভাই, আপনার ওএস অনার্স কল্যাণ বোর্ডের যে কার্ড, মেন পাওয়ার কার্ড করার সাথে সাথে অবশ্যই মালদ্বীপে কোনো শ্রমিক দেওয়ার সাথে সাথে যেন তাদের চুক্তিপত্র, আপনার ওয়ার্কার চুক্তিপত্র যেন সঠিকভাবে তারা দেখেন, চেক করেন এবং একটা ব্যবস্থা হাতে গ্রহণ করা উচিত, হাতে নেওয়া উচিত, যাতে প্রবাসীরা এখানে আসার পরে তাদের কর্মসংস্থানগুলো সঠিকভাবে আসতে পারে, কাজ করতে পারে, তাদের স্বাস্থ্য খাদ্য নিয়ে অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ অধিকার ইমরান আদায় হোসেন করতে তালুকদার, পারে। কামাল হোসেন এবং শরীফুল হাসান, আপনাদের আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, প্রবাস পরবাসে এই সপ্তাহে নিচ্ছি এখনই শেষ করতে হচ্ছে এবং আগামী সপ্তাহে আবারও দেখা হবে একই সময়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।